নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজ আপনাদের সামনে আমি এমন একটা নিটল বাস্তব তুলে ধরব যা মেইন স্ট্রিম মিডিয়া সযত্নে এড়িয়ে যাচ্ছে। গত 6 বছর ধরে হিমালয়ের বরফে ঢাকা যে বর্ডার সম্পূর্ণ ফ্রোজেন ছিল, সেখানে হঠাৎ করেই বিনা কোনো প্রেস কনফারেন্সে নিঃশব্দে গেট খুলে দিল চীন। হ্যাঁ, শিপকিলা পাস খুলে গেছে। ড্রাগন আক্ষরিক অর্থেই মাথা নত করছে ভারতের সামনে। আর শুধু তাই নয়, শি জিনপিং খোদ ভারতে আসছেন, আর আসার আগেই ভারতের হাতে তুলে দিলেন এক বিরাট ডিপ্লোম্যাটিক উপহার। আজ আমরা ডিকোড করব সেই গ্লোবাল জিওপলিটিক্স যেখানে আমেরিকার ডিপ স্টেট আমাদের ফাঁদে ফেলতে চাইছে, আর নয়াদিল্লি কিভাবে খেলছে তার নিজস্ব স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক। আজকের এই স্পেশাল জিওপলিটিক্যাল এপিসোডে আমরা পরতে পরতে বিশ্লেষণ করব যে কিভাবে ইমোশনকে দূরে সরিয়ে রেখে কোল্ড হার্ড ম্যাথমেটিক্সের মাধ্যমে ভারত আজ গ্লোবাল সাপ্লাই চেনের অন্যতম নিয়ন্ত্রক হয়ে উঠছে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, কারণ আজকের পর থেকে বিশ্ব রাজনীতি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। গত কয়েক সপ্তাহ ধরে সারা বিশ্বের নজর আটকে আছে ইরান, ইসরায়েল এবং রাশিয়ার দিকে। কোথায় কতগুলো মিসাইল পড়লো, কোথায় কত যুদ্ধ হলো, মেইন স্ট্রিম মিডিয়া আমাদের শুধু সেটাই দেখাচ্ছে। কিন্তু এই গ্লোবাল ডামাডোলের আড়ালে হিমালয়ের কোলে ভারত এবং চীনের মধ্যে যে গেম চেঞ্জিং ইভেন্ট ঘটে গেল, তা নিয়ে কেউ টু শব্দটিও করছে না। দীর্ঘ 6 বছর পর ভারত চীন সীমান্তে বরফ গলতে শুরু করেছে, এবং এই বরফ গলানোর উদ্যোগ ভারত নেয়নি, নিয়েছে খোদ বেজিং। আন্তর্জাতিক কূটনীতি বা ফরেন পলিসির একটা খুব সাধারণ নিয়ম হচ্ছে, আপনার দরজায় কে আগে কড়া নাড়ছে তার উপর নির্ভর করে কার প্রয়োজন বেশি। যদি চীন অফিসিয়ালি তাদের দিক থেকে বর্ডার খুলে দিয়ে থাকে, তার মানে চীনের আজ ভারতকে চরম প্রয়োজন। আর এই পয়েন্ট থেকে শুরু হচ্ছে আমাদের আজকের জিওপলিটিক্যাল অ্যানালিসিস। স্ক্রিনে আপনারা যে নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, এটি আকাশবাণী বা নিউজ অন এয়ারের অফিসিয়াল রিপোর্ট। এখানে স্পষ্ট বলা হচ্ছে যে 1 জুন থেকে হিমাচল প্রদেশের সাতকিলা পাস দিয়ে ভারত এবং চীনের মধ্যে বর্ডার ট্রেড পুনরায় শুরু হচ্ছে। কোনো বিশাল ঘোষণা নেই, কোনো মিডিয়া হাইপ নেই। নিঃশব্দে এই পাসটি বিজনেস এবং ট্রেডের জন্য খুলে দেওয়া হয়েছে। এই শিপকিলা পাস কোনো সাধারণ পাহাড়ি রাস্তা নয়, এটি এশিয়ার অন্যতম প্রাচীন একটি ট্রেড আর্টারি। গত কয়েক দশক ধরে এই বর্ডার সংলগ্ন এলাকার স্থানীয় অর্থনীতি এই ট্রেড রুটের উপর নির্ভরশীল ছিল। 2020 সালে যখন এই বর্ডার বন্ধ করে দেওয়া হয়, তখন এই সম্পূর্ণ ইকোসিস্টেম স্তব্ধ হয়ে গিয়েছিল। আজ যখন এই রুট আবার খুলছে, তখন তা শুধু লোকাল ই কমার্সের জন্য খুলছে না, এটি সিগন্যাল দিচ্ছে যে এক বিশাল জিওপলিটিক্যাল শিফটের। শিপে করে যে কাঁচামাল আসতে 21 দিন সময় লাগতো, এখন বর্ডার পেরিয়ে তা কয়েক ঘন্টার মধ্যে আমাদের ফ্যাক্টরিতে পৌঁছে যাবে। এতে আমাদের প্রোডাকশন কস্ট ব্যাপকভাবে হ্রাস পাবে, যা ভারতকে গ্লোবাল এক্সপোর্ট মার্কেটে আরও বেশি কম্পিটিটিভ করে তুলবে। একটু ফ্ল্যাশব্যাক করা যাক। জুন 2020, গালওয়ান ভ্যালি। চীনের আগ্রাসী মনোভাবের কড়া জবাব দিয়েছিল ভারতীয় সেনা। রক্ত ঝরেছিল, কিন্তু আমরা 1 ইঞ্চি জমিও ছাড়িনি। এরপর ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছিল তা ছিল চীনের জন্য এক অভূতপূর্ব অর্থনৈতিক ধাক্কা। ওভারনাইট আমরা 200 থেকে 250টি চাইনিজ অ্যাপস সম্পূর্ণ ব্যান করে দিই। এই চাইনিজ ইনভেস্টররা ভারতের শেয়ার বাজারে লগ্নি করার জন্য মুখিয়েছিল। কোভিড পরবর্তী সময়ে সস্তায় ভারতের কোম্পানিগুলোকে কিনে নেওয়ার ছক কষছিল। আমরা তাদের সামনে এমন ম্যাসিভ ব্যারিকেড তৈরি করে দিয়েছিলাম যে তারা এক পাও এগোতে পারেনি। চাইনিজদের ভিসা ক্যান্সেল করা হয়, নতুন ভিসা ইস্যু করা বন্ধ করে দেওয়া হয়। সেই সময় মেইন স্ট্রিম এবং ওয়েস্টার্ন মিডিয়া একটি ফলস ন্যারেটিভ তৈরি করতে শুরু করে। তারা বলতে শুরু করে যে ভারত চীনের সাথে কমপ্লিট ডিকাপলিং করছে, অর্থাৎ আমরা চীনের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। এই ন্যারেটিভটা শুনতে খুব ভালো লাগে, এর মধ্যে একটা উগ্র জাতীয়তাবাদ আছে। কিন্তু ভূ রাজনীতি কখনো ইমোশনে চলে না, এটা চলে রূঢ় বাস্তব এবং কোল্ড হার্ড ফ্যাক্টসের উপর ভিত্তি করে। ওয়েস্টার্ন মিডিয়া কেন এই বয়কট চায়না ন্যারেটিভকে এত প্রমোট করছিল? কারণ পশ্চিমাদের লক্ষ্য ছিল ভারতকে চীনের বিরুদ্ধে একটি প্রক্সি ওয়ারে নামিয়ে দেওয়া। তারা চেয়েছিল ভারত যেন তাদের হয়ে এশিয়ায় চীনের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু নয়াদিল্লির বর্তমান সরকার এই ট্র্যাপ খুব ভালোভাবেই বোঝে। ভারত আজ একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হতে চায়,
আমাদের প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া এবং মেক ফর দ্য ওয়ার্ল্ড এই ভিশন নিয়ে এগোচ্ছে। আমরা ইলেকট্রিক ভেহিকেল, ফার্মাসিউটিক্যালস এবং অ্যাডভান্স টেকনোলজিতে বিশ্বকে ডোমিনেট করতে চাই। কিন্তু এর পেছনে ব্রুটাল রিয়েলিটি হলো আমরা চাইলেও আজ চীনকে বাদ দিয়ে গ্লোবাল সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করতে পারবো না। ধরে নিন আপনি ভারতে বিশ্বের সেরা ওষুধ তৈরি করতে চান। তার জন্য আপনার প্রয়োজন অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস। এই এপিআই এর সবচেয়ে বড় সোর্স হলো চীন। আপনি যদি ব্যাটারি টেকনোলজি বা সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করতে চান, আপনার প্রয়োজন রেয়ার আর্থ মিনারেলস, যার সিংহভাগ চীনের দখলে। আমেরিকা নিজেও আজ স্বীকার করে যে চীনের সাথে কমার্শিয়াল এনগেজমেন্ট ছাড়া ভারতের পক্ষে গ্লোবাল এক্সপোর্ট ডোমিনেট করা অসম্ভব। আমাদের দেশের কিছু রিটায়ার্ড জেনারেল বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা শুধু বয়কট চায়নার স্লোগান দেন। তাদের ইমোশন আমি বুঝি, কিন্তু প্র্যাকটিক্যালিটি সম্পূর্ণ ভিন্ন। আপনি যদি ভারতের রাস্তার দিকে তাকান, দেখবেন ইলেকট্রিক গাড়ির বিপ্লব এসে গেছে, কিন্তু সেই দেশীয় কোম্পানির গাড়ির হুড খুললে যে ব্যাটারির প্যাক বা কোর কম্পোনেন্ট দেখা যায়, তার প্রায় পুরোটাই চাইনিজ। কেন? কারণ চাইনিজ প্রসেসিং পাওয়ার এবং স্কেল অফ ম্যানুফ্যাকচারিং এত বিশাল যে তারা যে দামে এই কম্পোনেন্টগুলো ভারতকে দিতে পারে, পৃথিবীর আর কোনো দেশ তা পারে না। ভারত অস্ট্রেলিয়া বা ল্যাটিন আমেরিকা থেকে এই মেটেরিয়াল আনার চেষ্টা করেছিল, কিন্তু লজিস্টিক কস্ট এত বেশি হয়ে যায় যে সেই অঙ্কের হিসেবে আমাদের প্রোডাক্ট গ্লোবাল মার্কেটে মার খেয়ে যায়। তাই ভারত সরকার এক প্রেগমেটিক স্ট্র্যাটেজি নিল। আমরা চীনের থেকে র মেটেরিয়াল কেনা বন্ধ করিনি, আমরা সেখান থেকে সস্তায় মাল কিনে ভারতে ফাইনাল প্রোডাক্ট অ্যাসেম্বল করে সারা বিশ্বে এক্সপোর্ট করা শুরু করেছি। আর এই কারণেই ভারতের এক্সপোর্ট মার্কেট আজ $1 ট্রিলিয়ন দিকে এগোচ্ছে। শর্ট টার্মে আমরা চীনের হাত ধরেছি ঠিকই, কিন্তু লং টার্মে ভারত সরকার পিএলআই স্কিমের মাধ্যমে দেশীয় কোম্পানিগুলোকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং লোকাল ম্যানুফ্যাকচারিংয়ের জন্য হাজার হাজার কোটি টাকার ইনসেন্টিভ দিচ্ছি। আমরা সময় কিনছি। এবার এই আর্টিকেলটি দেখুন। ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিক্স সামিটে অংশ নিতে ভারতে আসছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই খবরটি কোনো সাধারণ খবর নয়। 6 বছরের অ্যাবসলিউট সাইলেন্সের পর শি জিনপিংয়ের এই ভারত সফর প্রমাণ করে যে ভারত তার ফরেন পলিসিতে কতটা সফল। গত বছর যখন প্রধানমন্ত্রী মোদী এসসিও সামিটে অংশ নিতে গিয়েছিলেন, তখন ক্লোজ ডোর মিটিংয়ে তিনি চীনকে একটি ক্লিয়ার মেসেজ দিয়েছিলেন। মেসেজটি হলো, আমেরিকা আমাদের দুই দেশকে এই লড়াই করিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে। এতে আমাদের দুজনেরই এনার্জি এবং রিসোর্স নষ্ট হচ্ছে। আসুন আমরা আমাদের রিলেশনকে রিসেট করি। আর এই রিসেটের রেজাল্ট আমরা আজ দেখতে পাচ্ছি। শি জিনপিং ভারতে আসার আগেই শিবকিলা পাস খুলে দিলেন। এটি আসলে ভারতের জন্য একটি বিশাল ডিপ্লোম্যাটিক উপহার, কারণ শি জিনপিং খুব ভালো করেই জানেন মোদিজির সাথে যখন নেগোসিয়েশন টেবিলে বসতে হবে, তখন খালি হাতে এলে কোনো লাভ হবে না। শুধু হিমাচলের শিবকিলা নয়, উত্তরাখণ্ডের লিপুলেক পাস নিয়েও এই আর্টিকেলটি দেখুন। ইটিভি ভারতের রিপোর্ট বলছে 2026 সালে এই লিপুলেক পাস দিয়েও বর্ডার ট্রেড পুনরায় শুরু হতে চলেছে। এর মানে হলো ভারত এবং চীন একটি মাল্টি ফ্রন্ট ইকোনমিক কোঅপারেশনের দিকে এগোচ্ছে। এটি কোনো অ্যাক্সিডেন্ট বা কোইন্সিডেন্স নয়, এটি দুই দেশের ইকোনমিক সার্ভাইভালের ব্লুপ্রিন্ট। যখন দুটি বড় দেশের মধ্যে ট্রেড ভলিউম বৃদ্ধি পায় এবং একে অপরের ওপর ইকোনমিক ডিপেন্ডেন্সি তৈরি হয়, তখন বর্ডারে মিলিটারি টেনশন অটোমেটিকভাবে কমে যায়। এটি জিওপলিটিক্সের একটি বেসিক ফান্ডামেন্টাল রুলস। আপনি এমন কোনো দেশের সাথে যুদ্ধে জড়াবেন না যার উপর আপনার নিজের দেশের অর্থনীতি নির্ভরশীল। ভারত চীনের এই ডিপেন্ডেন্সিকে কাজে লাগিয়ে নিজের বর্ডারকে সিকিউর করছে। এবার আসা যাক গেমের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, ওয়াশিংটন বা আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট এবং আমেরিকার ডিপ স্টেট, এই দুজনের চাওয়া পাওয়া সম্পূর্ণ আলাদা। আমেরিকার যিনি প্রেসিডেন্ট, তিনি একজন পলিটিশিয়ান এবং বিজনেসম্যান। তিনি চান ভারত এবং চীন একসঙ্গে মিলে সস্তায় প্রোডাক্ট তৈরি করে আমেরিকায় বিক্রি করুক, যাতে আমেরিকার অর্থনীতি চাঙ্গা থাকে। কিন্তু আমেরিকার ডিপ স্টেট তা চায় না। মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তখনই লাভবান হয় যখন বিশ্বে যুদ্ধ লেগে যায়। তাই তারা চায় ভারত এবং চীনের মধ্যে চিরকাল বর্ডার টেনশন বজায় থাকুক। তাহলে ভারত ভয়ে আমেরিকার কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে।
ডিপ স্টেট ভারতকে এশিয়ায় তাদের একটি অ্যাঙ্কার বা দাবার বোড়ে হিসেবে ব্যবহার করতে চায়। কিন্তু ভারত অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আমরা আমাদের স্ট্র্যাটেজিক অটোনমি কারোর হাতে তুলে দেব না। আমরা চীনের সাথে ট্রেড নর্মাল করছি যাতে আমরা ইকোনমিক্যালি শক্তিশালী হতে পারি। আর আমেরিকাকে মেসেজ দিচ্ছি যে তোমরা যদি আমাদের ইউজ করতে চাও তবে জেনে রাখো আমাদের কাছেও অপশান খোলা আছে। এটি হলো ভারতের ব্রিলিয়ান্ট ডিপ্লোম্যাটিক লিভারেজ। তবে এই পুরো খেলায় ভারত কিন্তু কোনো ঘোরের মধ্যে নেই। ভারত সরকার খুব ভালো করেই জানে যে আমরা ডেভিল বা বিস্ট এর মাঝখানে আটকে আছি। বেজিং একদিকে নয়াদিল্লির দিকে তাকিয়ে হাসছে, আমাদের ট্রেড রুট খুলে দিচ্ছে, আর অন্যদিকে পাকিস্তানের সাথে তারা অন্য গেম খেলছে। চীন সম্প্রতি পাকিস্তানের জন্য CPEC-2 ঘোষণা করেছে। এর আড়ালে চীন পাকিস্তানকে $50 বিলিয়ন দিচ্ছে। কেন? সেখানে 44টি নতুন ইকোনমিক জোন তৈরি করা হচ্ছে, যেখানে ড্রোন, ফাইটার জেট এবং অ্যাডভান্সড অস্ত্রশস্ত্র তৈরি করা হবে। অর্থাৎ চীন আমাদের সাথে ইকোনমিক লিভারেজ তৈরি করছে আর পাকিস্তানকে মিলিটারিলি স্ট্রং করছে ভারতের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক কন্টেনমেন্টের জন্য। এটি ক্লাসিক চাইনিজ প্লেবুক। আমেরিকাও ঠিক একই কাজ করে, আমাদের সাথে ইকোনমিক পার্টনারশিপ করে আর অন্যদিকে পাকিস্তানকে F-16 ফাইটার জেট আপগ্রেডেশন প্যাকেজ দেয়। তাহলে ভারতের উপায় কি? আমাদের দেশের বিরোধী দলগুলো বা পলিটিক্যাল পজিশন সবসময় মেন পয়েন্ট মিস করে যায়। তারা শুধু সরকারের সমালোচনা করে, কিন্তু গ্লোবাল ইকোনমিক চেসবোর্ড অনেক বড়। ভারত সরকার এই মুহূর্তে যা করছে তাকে জিওপলিটিক্যাল ভাষায় বলে বাইং টাইম। আমরা চীনের সাথে ট্রেড নর্মাল করছি, আমাদের লোকাল ম্যানুফ্যাকচারিং এবং সাপ্লাই চেনকে স্টেবিলাইজ করছি। আমাদের স্টক মার্কেট বা বন্ড মার্কেট ইতিমধ্যেই এই সিগন্যাল পেয়ে গেছে। স্মার্ট মানি জানে যে ট্রেড নর্মাল হলে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কমবে, কর্পোরেট মার্জিন বাড়বে। মাঝখানে আমেরিকার প্রভাবে কিছু জিওপলিটিক্যাল রিস্ক প্রিমিয়ামের কারণে মার্কেট ভোলাটাইল হতে পারে, কিন্তু ওভারঅল গ্রোথ ট্র্যাজেক্টরি উপরের দিকেই থাকবে। ভারত আজ এই $1 ট্রিলিয়ন এক্সপোর্ট টার্গেট নিয়ে এগোচ্ছে। আমরা চীনের কাঁধে পা দিয়ে বিশ্বের ফ্যাক্টরি হওয়ার দিকে পা বাড়িয়েছি। সোশ্যাল মিডিয়াতে বয়কটের আওয়াজ চলতে থাকবে, কিন্তু সত্যিকারের গ্র্যান্ড চেসবোর্ডে ভারত নিঃশব্দে চেকমেট করার প্রস্তুতি নিচ্ছে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করেন, চীনের সাথে এই সাময়িক ট্রেড রিল্যাক্সেশন ভারতের লং টার্ম ম্যানুফ্যাকচারিং ভিশনকে কি সাহায্য করবে? যুক্তিসঙ্গত মতামত দেবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো ভূ রাজনৈতিক সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।